হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন বছরে আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সামনেই অনেক পরীক্ষা আছে, মাধ্যমিক রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে, আবার ক্যালকাটা ইউনিভার্সিটি যারা তোমরা স্টুডেন্ট তোমাদের অনার্সের পরীক্ষা শুরু হচ্ছে এই জানুয়ারির 16-17 তারিখ করে। তো আজকে আমার এই ভিডিওটা হলো, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট, তোমরা তো জানো পরীক্ষা একদম সামনে এসে গেছে। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ওশিনোগ্রাফির একটা বিষয় নিয়ে, সেটা হলো ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য ওশান ওয়াটার। বিষয়টা কি? ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্য, সমুদ্র জলের ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্য। সমুদ্র জলের কোন কোন বিষয়গুলোকে আমরা ভৌত বৈশিষ্ট্য হিসেবে ধরবো এবং কোনগুলো রাসায়নিক বৈশিষ্ট্য হিসেবে ধরবো, তবু আমি ডিটেলে তো আলোচনা করব। তার আগে বলে দিই, যেমন মনে করো সমুদ্র জলের উষ্ণতা, তারপরে ঘনত্ব, লবণতা, রং, এইগুলো হলো সমুদ্র জলের ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে পড়ছে। আর কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে হলো যেগুলো ডিসলভড যেগুলো কম্পোনেন্টস বা ডিসলভড কনস্টিটিউয়েন্টস, সাপোজ দ্য সল্ট অর দ্য স্যালিনিটি পুরো নয়, মানে যে নুনের মানে যে খনিজ পদার্থগুলো সমুদ্র জলে দ্রবীভূত অবস্থায় রয়েছে, এছাড়াও কিছু জৈব এবং অজৈব পদার্থ রয়েছে। ঠিক আছে, মোট কথা সমুদ্র জলের যে বৈশিষ্ট্যগুলো আমরা বাইরে থেকে দেখে সেই সমুদ্র জলের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বা চারিত্রিক গুণ বিচার করতে পারি, সেগুলোকে আমরা বলতে পারি যে ফিজিক্যাল প্রপার্টিস। আর যেগুলো আর কি রাসায়নিকভাবে মিশ্রিত দ্রবীভূত, সেইটাকে আমরা বলতে পারি সমুদ্র জলের কেমিক্যাল প্রপার্টিস। তো চলো তাহলে শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং আমার পেড ব্যাচে যারা জয়েন করতে চাও, আমি এই স্ক্রিনেতে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। ওয়াটার, প্রথমে কি বললাম যে উষ্ণতা, তাই তো, মানে যেগুলো আমরা বাইরে থেকে দেখে সমুদ্রের জলের একটা চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারি, তো উষ্ণতা হলো সেই রকম। এবারে সমুদ্র জলের উষ্ণতা কিরকম হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে সূর্যের পতন কোণের উপরে। সূর্যের পতন কোণের ওপর মানে অর্থাৎ সেই জায়গাটা বা সমুদ্রটা কোন অক্ষাংশের মধ্যে অবস্থিত। এবার দেখো, এখানে একটা লাইন আছে যে সামুদ্রিক জলবায়ু এবং মহাদেশীয় জলবায়ুর মধ্যে পার্থক্য রয়েছে। সামুদ্রিক জলবায়ুতে সমুদ্রের প্রভাব পরিলক্ষিত হয় বলে সেই জন্য সেইখানে মনোরম জলবায়ু আমরা দেখতে পাই, কিন্তু মহাদেশীয় জলবায়ুতে আমরা কি দেখতে পাই? চরম ভাবাপন্ন জলবায়ু। সেই জন্যই বায়ুমণ্ডলের পরেই বলা হচ্ছে যে বায়ুমণ্ডল হলো সেই আস্তরণ যে বায়ুমণ্ডলের উষ্ণতাকে প্রভাবিত করে। তাহলে এই যে আমি বললাম যে মহাদেশীয় জলবায়ু, সামুদ্রিক জলবায়ু, তার মানে কি সেই সমুদ্র পৃথিবীর কোন অক্ষাংশে বা কি ধরনের অবস্থানে রয়েছে সেটা নির্দেশ করছে। সমুদ্রের অবস্থানও কিন্তু সমুদ্র জলের উষ্ণতাকে রেগুলেট করে। এরপরে আসি লবণতা। ঠিক আছে, লবণতা, সমুদ্র জলের গড় লবণতা আমরা কত জানি যে 35 পার্টস পার 1000, মানে 1 কিলোগ্রাম সমুদ্র জলে দ্রবীভূত লবণের পরিমাণ হলো 35 গ্রাম। এবং লবণতা কিরকম, কোথায় কম হবে কোথায় বেশি হবে সেটা নির্ভর করে সমুদ্রের উষ্ণতার উপরে। যদি এরকম হয়, মনে করো যে উষ্ণতা খুব বেশি, ঠিক আছে, উষ্ণতা খুব বেশি, তার মানে সেখান থেকে বাষ্পীভবনও বেশি হবে, টেম্পারেচার বেশি, ইভাপোরেশনও বেশি, কিন্তু রেইনফল সেটা একদমই কম। তাহলে এইরকম জায়গায় সমুদ্র জলের লবণতা বা স্যালিনিটি অনেক বেশি হবে। এবার তোমরা বলবে, কিন্তু আমরা তো দেখেছি যে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি, সুতরাং বাষ্পীভবন বেশি হবে। বাট নিরক্ষীয় অঞ্চলের বৈশিষ্ট্য কি? যতটা উষ্ণতা ততটাই বৃষ্টিপাত। তাই নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা হবে নিউট্রাল, নিরক্ষীয় অঞ্চলগুলোতে। আবার মনে করো যেসব জায়গাগুলো বেশি করে আবদ্ধ, স্থলভাগ দ্বারা আবদ্ধ, সেই সব জায়গাতেও কিন্তু সমুদ্র জল বেশি বিচরণ করতে পারে না, তাই লবণতা বেশি হয়। এরপরে চলে আসে সমুদ্র জলের ঘনত্ব। সমুদ্র জলের ঘনত্ব অনেকটা কিন্তু লবণতার উপর নির্ভর করে। সমুদ্র জলের গড় ঘনত্ব মনে রাখবে 1.0278 গ্রাম পার ঘন সেন্টিমিটার।
যদি সমুদ্র জল খুব বেশি গরম হয় তাহলে সেটা কি হবে, লাইট ওয়েট হবে আর ঘনত্বও কম হবে। আর শীতল জলের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হবে। কেমন, অনেকটা আমাদের অ্যাটমসফিয়ারের মতন। আমাদের অ্যাটমসফিয়ারে যেমন টেম্পারেচার বাড়লে প্রেশার কমে, আবার টেম্পারেচার কমলে প্রেশার বাড়ে, হাইড্রোস্ফিয়ারেও তাই। যেমন অ্যাটমসফিয়ারে এরকম এই নেচারটা রয়েছে, হাইড্রোস্ফিয়ারেও তাই। সমুদ্র জলের আলোটাও কিন্তু আমার ফিজিক্যাল প্রপার্টিস এর মধ্যে পড়ছে, মানে সমুদ্র জলের কতটা গভীরতা পর্যন্ত সূর্যের আলো পৌঁছতে পারছে। যতটা গভীরতা পর্যন্ত সূর্যের আলো পৌঁছতে পারছে আমরা সেখানে এক ধরনের প্ল্যাঙ্কটন দেখতে পাবো, আবার যতটা সূর্যের আলো পৌঁছতে পারছে না সেখানে কি তাহলে প্ল্যাঙ্কটন কম হবে না, সেখানেও আমরা ওই কম আলোতে বা নেই আলোতে বা কি বলবো একদম জিরো লাইটে এক ধরনের আমরা প্ল্যাঙ্কটন দেখতে পাবো। নেক্সট ফিজিক্যাল প্রপার্টিস এর মধ্যে আসি সমুদ্র জলের রং। এই সমুদ্র জলের রংটা অনেকটা নির্ভর করে সমুদ্র জলে উপস্থিত উপাদানের উপরে, কিরকম কি প্ল্যাঙ্কটনস রয়েছে সেই প্ল্যাঙ্কটনস এর উপর সমুদ্র জলের উপাদান বা কতটা কি পলি রয়েছে তার উপর সমুদ্র জলের রংটা নির্ভর করে। যেমন মনে করো আমি যদি লাল বালতিতে জল রাখি জলটা দেখলে মনে হবে লাল, আবার যদি সবুজ বালতিতে জল রাখি জলটা দেখলে মনে হবে সবুজ, কিছুটা সেই রকম। এরপরে আসি সমুদ্র জলের শব্দ তরঙ্গ। যদি সমুদ্র জলের ঘনত্ব খুব বেশি হয় তাহলে শব্দ কিন্তু বেশি গভীর পর্যন্ত পৌঁছতে পারবে না। সমুদ্র জলের মানে শব্দ কিসের সাহায্যে পরিমাপ করা হয় না, ইকো সাউন্ডারের সাহায্যে। কি জন্য না, কোথায় কতটা সমুদ্র সম্পদ রয়েছে, স্পেশালি কতটা মৎস্য রয়েছে, সামুদ্রিক প্রাণী কোথায় কতটা রয়েছে সেটা জানার জন্য। তাহলে এই হলো সমুদ্র জলের ফিজিক্যাল প্রপার্টিস। এবারে দেখে নেওয়া যাক সমুদ্র জলের কেমিক্যাল প্রপার্টিস কি কি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের এই ক্লাসটা কিন্তু তোমরা যারা সেমিস্টার 5-এ রয়েছো, সেমিস্টার 5-এ যারা জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটি, তোমাদের জন্য। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি হাইড্রোলজিরও কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো রাসায়নিক উপাদান আমি কি বললাম প্রথমেই, যে বিভিন্ন গ্যাস জৈব পদার্থ যারা দ্রবীভূত অবস্থায় রয়েছে সেইগুলোর উপর নির্ভর করে রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারিত হয়। যেমন মনে করো বিশুদ্ধ জলও যেমন রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, কি কি পদার্থ দ্রবীভূত রয়েছে আর কি কি অদ্রবীভূত পদার্থ রয়েছে। আমি যদি লবণের কথা ধরি, ওসেন স্যালিনিটি, তাহলে সেটা কিন্তু দ্রবীভূত পদার্থের মধ্যে পড়ছে। বাট কিছু পলি, কিছু খনিজ পদার্থ, আরো কিছু খনিজ পদার্থ যেগুলো অদ্রবীভূত অবস্থায় থাকে। তো সেখানে দেখো প্রথমে আমরা বিশুদ্ধ জলের বৈশিষ্ট্যটা দেখে নিই। বিশুদ্ধ জলের বৈশিষ্ট্য বলতে যার ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর এখানে অক্সিজেন ও হাইড্রোজেনের যে বন্ধনটা সেটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। এটা একটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। দ্রবীভূত পদার্থ বলতে কোনগুলো, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ফ্লুরাইড, সিলিকা। আমরা জানি যে আমাদের সমুদ্র জলে যে লবণ দ্রবীভূত থাকে সেটা হলো সোডিয়াম ক্লোরাইড, NaCl, দ্রবীভূত পদার্থ। অদ্রবীভূত অজৈব পদার্থ, ঠিক আছে। অদ্রবীভূত অজৈব পদার্থ কোনগুলো, যেমন দেখো এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। অপ্রধান মৌলের মধ্যে রয়েছে বোরন, কার্বন, ব্রোমিন, তারপরে স্ট্রন্টিয়াম, সিলিকন, এগুলো। আর ট্রেস মৌল কোনগুলো, নাইট্রোজেন, লিথিয়াম, রুবিডিয়াম, ফসফরাস, আয়োডিন, এগুলো। বায়ুমণ্ডলে যেমন বিভিন্ন গ্যাস থাকে, বায়ুমণ্ডলেও কিন্তু এরকম গ্যাস রয়েছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডলে যেমন নিষ্ক্রিয় গ্যাস রয়েছে এরকম হাইড্রোস্ফিয়ারও নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। এবং এই গ্যাসের বৈশিষ্ট্য অর্থাৎ গ্যাস ও দ্রবণের তাপমাত্রা, গ্যাসের বায়ুমণ্ডলীয় আংশিক চাপ, দ্রবণে লবণের পরিমাণ, এগুলো সবই হলো
সমুদ্র জলের রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। দ্রবীভূত জৈব পদার্থ কি কি আছে একটু দেখে নিই। দ্রবীভূত জৈব পদার্থের পরিমাণ কিন্তু খুবই কম, মাত্র 6 মিলিগ্রামের মধ্যে। এদের প্রধান উৎস কি? মৃত জীব এবং তাদের যে এক্সক্রিটা গুলো। যেমন মনে করো যে সমুদ্র জলে আমরা যে কোরাল দেখতে পাই না, সেই কোরালের শরীর থেকে নিষ্কৃত পদার্থও কিন্তু আমার দ্রবীভূত জৈব পদার্থের মধ্যে চলে আসছে। অদ্রবীভূত এরকম পদার্থ কি কি রয়েছে যেগুলো জৈব অজৈব, যেমন সূক্ষ্ম দানার কণা, ঠিক আছে, এইগুলো। তবে এগুলোর অবশ্যই স্থানীয়ভাবে তারতম্য লক্ষ্য করা যায়, কারণ এইগুলো সোর্স হলো পার্শ্ববর্তী উপকূলীয় বা মহাদেশীয় অঞ্চল। কারণ আমরা জানি যে সমুদ্রের মহীসোপান মহীঢাল অঞ্চলে কি কি সঞ্চিত হচ্ছে তারই উপর নির্ভর করে সমুদ্রের কেমিক্যাল প্রপার্টিজ কি কি হতে পারে, কোনগুলো জলে ডিসলভ হবে নাকি কোনগুলো ডিসলভ হবে না। তাহলে এই হলো আজকের আলোচনা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখান থেকে তোমাদের ধরো কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টিস নিয়েও একটা ব্রড কোয়েশ্চেন আসতে পারে, বা শুধু ডিসকাস দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ দ্য ওশান ওয়াটার, একটা 5 মার্কসের কোয়েশ্চেন এলো। আবার হোয়াট আর দ্য কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য ওশান ওয়াটার, এটাও একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। কেমন? আর 2 মার্কসের কি কি কোয়েশ্চেন হতে পারে সেগুলো পরে অবশ্যই আমি এই চ্যানেলে আলোচনা করে দেব। তোমরা অবশ্যই দেখতে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।